ষাটের দশকের সে এক উত্তাল অশান্ত সময়। কারণ স্বাধীন ভারতের সরকার সাধারণ ভারতবাসীর জীবনের যে ন্যূনতম দাবি দেওয়া সেগুলোই পূরণ করতে ব্যর্থ হয়েছেন। ন্যূনতম দাবি দেওয়া বললাম কেন? বেঁচে থাকবার জন্য যেটুকু না হলে নয়, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, সেইগুলোই তারা সাধারণ মানুষকে দিতে পারেননি। তার উপর এমন কিছু জনবিরোধী নীতি তারা প্রচলন করেছেন, যার ফলে সাধারণ মানুষ ভেতরে ভেতরে ফুঁসছে, ক্ষুব্ধ হয়ে রয়েছে তারা। কিরকম? ট্রামের সেকেন্ড ক্লাসের ভাড়া বাড়ানো হয়েছে, শিক্ষকদের বেতন এবং মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য তারা যখন আন্দোলন করেছেন তখন তাদেরকে বরখাস্ত করা হয়েছে। তার ওপর খাদ্য সংকট চূড়ান্ত আকার ধারণ করেছে। ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু সমস্যার সমাধান তো হয়ইনি, আর তারই ফলে খাদ্য সংকট এইরকম ব্যাপক রূপ ধারণ করেছে। শুরু হয়ে গেছে ভারত চীন সীমান্ত যুদ্ধের প্রস্তুতি। তো এই রকম অবস্থায় সাধারণ মানুষের হয়ে বামপন্থী গণসংগঠনগুলি সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলছে একটার পর একটা, এবং সেই আন্দোলনের সময় তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া থেকে শুরু করে বোমা বর্ষণ থেকে শুরু করে কি না করছে। এবং সেই আন্দোলন দমনের নামে পুলিশও কিন্তু নির্মম অত্যাচার চালাচ্ছে, লাঠিচার্জ করছে, গুলি বর্ষণ করছে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে একদিকে তাহলে রয়েছে বামপন্থী গণ আন্দোলনকারীরা, তাদের সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, যে প্রতিবাদ, প্রতিরোধ, বোমা বর্ষণ ইত্যাদি। আরেকদিকে রয়েছে সেই আন্দোলন দমনের নামে পুলিশের নির্মম অত্যাচার, গুলি বর্ষণ। এ দুয়ের মাঝখানে পড়ে সাধারণ ছাপোষা মধ্যবিত্ত মানুষ, যারা রাজনীতির রটাও বোঝে না, তাদের যে করুণ অবস্থা, দুর্দশা, অসহায়তা, তাদের যে ভবিষ্যতের অনিশ্চয়তা, সেই সমস্ত কিছুই সুভাষ মুখোপাধ্যায় তুলে ধরেছেন তার কেন এলো না নামক কবিতাটিতে। আধুনিক যুগের 20 শতকের এই সমাজ সচেতন কবি যখন সমকালীন সময়টাকে তুলে ধরেন তার কবিতায়, তখন সেই কবিতা আর কবিতা হয়ে ওঠে না, বরং সেই সময়কার আয়না হয়ে সেই সময়টাকে চিনিয়ে দেয় আমাদের কাছে। আমরা ডেফিনেটলি জানবো যে এই কবিতাটায় কি বলা হয়েছে, কারণ কবিতাটায় একটা নিটোল গল্প বলা হয়েছে। গল্পটাকে আমরা গল্পের মতো করেই বুঝবো, কিন্তু তার আগে একটু পড়ে নেব কবিতাটার মধ্যে কি আছে। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না মা? বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। বলে গেল সেই মানুষ এখনো এলো না। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে, সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিকটিক শব্দ। কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফওয়ালা বেড়াল। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুমে অবাধ্য, যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। এখনো বাবা কেন এলো না মা? রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা, মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, এখন রেডিওয়ে খবর বলছে। মানুষটা এখনো কেন এলো না? একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি ফুটছে। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো।
ছেলে এলো না। কি বলা হচ্ছে তাহলে কবিতাটার মধ্যে, যেটা আমরা গল্পের মতো করে বুঝে নেব। সামনেই পুজো আসছে, এবং পুজো আসছে বলেই ছেলেটার মনে খুব আনন্দ। এখানে একটা ছাপোষা মধ্যবিত্ত পরিবারের কথাই বলা হয়েছে, বাবা মা আর ছেলের সংসার। তখনকার দিনে যে সময়টার কথা আমি বলছি, 60-এর দশক, তখন কিন্তু এখনকার দিনের মতো এত ঘন ঘন জামা কাপড় কেনা সম্ভব হতো না ছাপোষা মধ্যবিত্ত মানুষের। তারা সারাটা বছর অপেক্ষায় থাকতো যে কখন পুজো আসবে, কারণ পুজোর সময় যে মাইনে দেওয়া হবে তার সঙ্গে অতিরিক্ত কিছু টাকা বোনাস হিসেবেও পাওয়া যাবে। আর বাঙালিদের সবচেয়ে বড় উৎসব তো দুর্গা পুজো, কাজে সেই সময়ই পুজোর বাজার করা হবে। প্রত্যেকের জন্য অন্তত একটা করে জামা শাড়ি হলেই সেটাই অনেক। তো এইরকম একটা সময়ের কথা আমরা পাচ্ছি। সামনেই পুজো আসছে। ছেলেটির বাবা সেদিন অফিস যাবার সময় বলে বেরিয়েছিলেন, সবাইকেই বলে বেরিয়েছিলেন তিনি, যে সেদিন অফিসে মাইনে হবে, তিনি মাইনে নিয়ে তাড়াতাড়ি অন্য দিনের থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবেন এবং সবাইকে নিয়ে পুজোর কেনাকাটা করতে বেরোবেন। এই যে পুজোর জামা কেনা হবে, পুজোর জামা কেনা হবে, এই আনন্দে, উৎফুল্লতায়, উত্তেজনায় ছেলেটা সারা দিন বাড়ির এখান থেকে ওখান, ওখান থেকে সেখান সে নেচে নেচে বেরিয়েছে। তার আনন্দ উত্তেজনা আর ধরে রাখতে পারছে না সে। কিন্তু দেখা গেল যে তার বাবা সেদিন তাড়াতাড়ি তো ফিরলেনই না, অন্যদিন যে সময় ফেরেন সেই সময়েও ফিরতে দেখা গেল না তাকে। এদিকে সন্ধে হয়ে গেছে, আর সেই জন্যেই রাস্তার আলোগুলো জ্বলেছে, স্ট্রিট লাইট যেগুলো। ছেলেটার মনে প্রশ্ন, কারণ সে তো উত্তেজনা আর ধরে রাখতে পারছে না যে বাবা কখন আসবে, বাবা এলেই তো আমরা জামা কিনতে বেরোবো। সে উত্তেজনায় অধীর হয়ে মায়ের কাছে যাচ্ছে, এই জিজ্ঞাসা নিয়ে যে বাবা এখনো কেন এলো না। এবার মায়ের কাছে কি এর কোনো সদুত্তর আছে? তিনিও তো জানেন না। উপরন্তু তার মনে দুশ্চিন্তা দানা বাঁধছে, কারণ সময়টা তো ভালো নয়। আমি যেটা শুরুতেই বললাম, একটা উত্তাল অশান্ত সময়ের মধ্যে দিয়ে তারা সকলেই যাচ্ছেন। সেজন্য মায়ের মধ্যে দুশ্চিন্তা, উৎকণ্ঠা স্বামীর জন্য। আর সেই উৎকণ্ঠাতেই দেখা যাচ্ছে যে কড়ার গায়ে খুন্তিটা বেশি রকম নড়ছে সেদিন। রান্না করতে গেলে রান্না মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়তে হয়, কিন্তু সেদিন এই উৎকণ্ঠার কারণেই কড়ার গায়ে খুন্তিটা বেশি রকমই নড়ছে। তার দুশ্চিন্তা, তার উৎকণ্ঠাটা এইভাবেই বেরিয়ে আসছে বাইরে। এবার স্বামীর চিন্তায় তিনি তো অন্যমনস্ক হয়ে পড়ছেন বারবার। সেই জন্য নিত্যদিনের কাজে ভুলও হয়ে যাচ্ছে। ভাত রাধা হয়ে যাবার পর যখন তিনি ফ্যান গালতে যাচ্ছেন, তখন অন্যমনস্কতার কারণে ফ্যানটা পায়ে পড়ে পাটা পুড়ে যাচ্ছে। তিনি যে ঘরের কাজ জানেন না এমনটা নয়, এতদিন তিনি তো সংসার সামলে এসেছেন, কিন্তু সেদিন ভুল হচ্ছে কেন? ওই যে বললাম, স্বামীর জন্য তার মনটা তো পড়ে আছে ওই দিকে, তিনি তো অন্যমনস্ক। সেই জন্য তার যে কাজে দক্ষতা, তিনি যে কাজ খুব ভালোভাবে করতে পারেন, সেই কাজগুলোতেও ভুল হয়ে যাচ্ছে। ফ্যান গালতে গিয়ে মাঝখান থেকে তার পাটাই পুড়ে যাচ্ছে। এবার এ তো গেল মায়ের দিক থেকে। ছেলেটির কি অবস্থা? ছেলেটি যখন মায়ের কাছে বারবার জিজ্ঞাসা করেও কোনো উত্তর পেল না, সে তখন জানলার দিকে মুখ করে মাদুরে ইতিহাসের বই নিয়ে পড়তে বসলো। এটার মধ্যে দিয়েও কিন্তু আমরা সেই সময়কার প্রতিফলন পাচ্ছি, কারণ তখনকার দিনে একটা অভ্যেসই ছিল গৃহস্থ বাড়ির, যে সন্ধেবেলা হলেই পড়তে বসতে হবে। মায়েরা ছেলে মেয়েদের বলেই দিতেন, এক্ষুনি পড়তে বসো, আর জোরে জোরে পড়বে, যাতে পাশের ঘর থেকে আমি শুনতে পাই। তো সেই জন্যেই সারাদিন ছেলেটা বাবার জন্য অপেক্ষা করতে করতে উত্তেজনায় অধীর হয়েছিল। এখনো সে অপেক্ষা করছে, কিন্তু এখন সময় হয়ে গেছে পড়তে বসার। তাই প্রতিদিনকার অভ্যেস মতো সে মাদুরে ইতিহাসের বই নিয়ে বসছে, জানলার দিকে মুখ করে বসছে। কেন জানলার দিকে মুখ করে বসছে? যাতে বাবা আসছে কিনা দেখা যায়। এবার অনেকক্ষণ ধরে দেখছে জানলা দিয়ে, না,
দেখা যাচ্ছে না তো বাবাকে, বরং কানে আসছে ঘড়ির টিকটিক আওয়াজ, কল থেকে জল পড়বার শব্দ, চোখে পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে একটা গোঁফওয়ালা বিড়াল লাফ দিয়ে নামলো। এই যে ঘটনাগুলো, এই যে দৃশ্যগুলোর মধ্যে এমন কিছু কিন্তু অভিনবত্ব নেই বা খুব তাৎপর্যপূর্ণ কিছু নেই। হ্যাঁ, ঘড়ির টিকটিক শব্দটা আমাদের ডেফিনেটলি বুঝিয়ে দিচ্ছে সময়টা থেমে নেই, সময়টা এগিয়ে যাচ্ছে। আর কিছু বেশি গভীরতা কিন্তু নেই। অ্যাকচুয়ালি এগুলো ভীষণই তুচ্ছ কিছু ঘটনা, তুচ্ছ কিছু শব্দ, তুচ্ছ কিছু দৃশ্য, যা অন্য সময় যখন আমরা ব্যস্ত থাকি, অন্যদিকে যখন আমাদের মন থাকে, এগুলো আমাদের চোখ এড়িয়ে যায়, এগুলো আমাদের কানেও পৌঁছয় না। কিন্তু সেদিন যখন ছেলেটা এক মনে ওই চিন্তাটাই করছে যে বাবা কখন আসবে, কখন আমরা পুজোর জামা কিনতে যাব, ওই একমনা হয়ে থাকার দরুনই এই সমস্ত আপাত তুচ্ছ শব্দ তার কানে ঢুকছে, আপাত তুচ্ছ দৃশ্য তার মনোযোগ আকৃষ্ট করতে পারছে। এবার না, অনেকক্ষণ ধরে জানলা দিয়ে তাকিয়ে থাকবার পরেও যখন বাবাকে আসতে দেখা গেল না, তখন বাধ্য হয়ে ছেলেটা ইতিহাস পড়তে আরম্ভ করলো। এবার ইতিহাস বইয়ের অক্ষরগুলো হয়েছে তেমনি, বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো একগুঁয়ে আর অবাধ্য হয়ে গেছে। অর্থাৎ যে ছেলেকে তার বাবা খুব আদর দিয়ে একবারে বাঁদর করে তুলেছেন, সেই ছেলে যেরকম একগুঁয়ে, জেদি, অবাধ্য হয়ে উঠবে, ইতিহাস বইয়ের অক্ষরগুলো সেই রকম একগুঁয়ে আর অবাধ্য। যতক্ষণ না পুজোর জামা কেনা হবে, কিছুতেই যেন ছেলেটার মাথায় ঢুকবে না। এর মধ্যে দিয়ে কিন্তু আসলে ছেলেটির মনোভাবকেই বোঝানো হচ্ছে যে তার পড়াতে মন বসছে না যতক্ষণ না পুজোর জামা কেনা হচ্ছে। সে আবার অধীর হয়ে মার কাছে ছুটে যাচ্ছে একই প্রশ্ন নিয়ে, যে বাবা এখনো কেন এলো না। এবার মা তখন কি করছেন, তার রান্না তো কোন কালে শেষ, গা ধোয়াও সারা। তখনকার দিনে ভদ্রমহিলারা সাংসারিক কাজকর্ম সেরে প্রতিদিন বিকেল বেলায় গা ধুতেন, পুরো স্নান করা নয়, গা ধোয়া, একটু ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য। তো তিনি অনেক আগেই রান্না বান্না সেরে ফেলেছেন, গাটা ধুয়ে তিনি একদম রেডি হয়ে বসে আছেন। কারণ তার স্বামী তো বেরোবার সময় বলে বেরিয়েছিলেন যে সেদিন তিনি মাইনে নিয়ে তাড়াতাড়ি ফিরবেন, সকলকে নিয়ে পুজোর কেনাকাটা করতে বেরোবেন, তার স্ত্রী যেন তৈরি থাকে। তো সেই জন্যে ছেলেটির মা তৈরি হয়ে বসে আছেন। এখন সময় কাটাবার জন্য তিনি উল কাঁটা বুনছেন। সেটা একদিকে যেমন চিন্তাটাকে অন্যদিকে নিয়ে যাবে, তেমনি পুজো চলে গেলেই তো শীত পড়বে, ফলে সোয়েটার লাগবে, সেই জন্য প্রস্তুতি হিসেবে তিনি উল বুনছেন। কিন্তু ওই যে এর আগেও আমরা দেখেছিলাম, তার মনটা পড়ে আছে স্বামীর জন্য চিন্তায়, অন্যমনস্ক হয়ে আছেন তিনি। দৈনন্দিন কাজকর্মে ভুল হয়ে যাচ্ছে বলেই ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেছিল। এখনো দেখা যাচ্ছে এই অন্যমনস্কতার কারণে তিনি উল বুনতে বসেছেন বটে, কিন্তু বারবার ঘর ভুল হয়ে যাচ্ছে। ছেলেটির প্রশ্ন তাকে আরো উৎকণ্ঠিত করে তুলছে যে সত্যিই তো মানুষটা বলে গেল আজকে তাড়াতাড়ি ফিরবে, সেই মানুষটা এখনো কেন এলো না। তো ছেলেটা আবার সরে আসছে মায়ের কাছ থেকে, কোনো উত্তর না পেয়ে। মা ওদিকে উল কাঁটা বোনবার চেষ্টা করছেন। এমন সময় খুব মৃদু খুট করে একটা আওয়াজ হলো, ছিটকিনি খোলবার আওয়াজ, বোঝাই যাচ্ছে মায়ের মন যেহেতু স্বামীকে নিয়েই পড়ে আছে, তিনি অতর্কিতে প্রশ্ন করে ফেললেন, কে? ছেলেটি বলল, মা আমি খোকা। তাহলে মা আশা করেছিলেন যে তার স্বামী হয়তো ফিরেছেন, সেই জন্য দরজাটা খুলে দেওয়া হয়েছে। কিন্তু নিরাশ হলেন এইটা জেনে যে স্বামী এখনো ফেরেননি। এবার স্বামীর জন্যই চিন্তাতে তার সমস্ত মনটা পড়েছিল বলেই তিনি এইটা বুঝতে পারলেন না যে ছেলেটা কিন্তু, ওই বাচ্চা ছেলেটা, সে কিন্তু দরজাটা খুলে ফেলেছে, সদর দরজাটা। তখন বাজে কটা হবে, সন্ধে 7:30। আমি কি করে জানলাম? কারণ এটা তো কবিতার মধ্যে বলা নেই। কবিতায় একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে এখন রেডিওয়ে খবর বলছে। তখনকার সময় সন্ধ্যে 7:30 নাগাদ রেডিওতে খবর বলা হতো, তাহলে একটা সময়ের আন্দাজ আমি পাচ্ছি। এই রকম অবস্থায় ছেলেটা কি করছে, সে দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসছে।
একটু এগিয়ে দেখবে বলে সে পায়ে পায়ে এগোচ্ছেও দুপা। তখনই তার চোখে পড়ছে যে তাদের যে গলিটা, যেখানে তার শুরুটা হয়েছে, সেই বড় রাস্তার মোড়টাতে খুব ভিড়। একটা কালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে কিসের যেন, আর খুব বাজি ফুটছে ধুম ধাম। ছেলেটার মনে কৌতূহল জেগে উঠল, এত ভিড় কিসে, বাজি ফাটছে কেন, আজ কোনো পুজো আছে নাকি, দেখে আসি তো কিসের পুজো। সে পায়ে পায়ে এগিয়ে গেল সেই দিকটাতে যেখানে অনেক মানুষের ভিড়, যেখানে কালো গাড়ি, যেখানে খুব বাজি ফাটছে। এরপরেই কবি সরাসরি আর কিচ্ছুটি বললেন না, একদম থেমে গেলেন, চলে গেলেন অন্য প্রসঙ্গে, যে অনেক রাত্রিবেলা বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে কোনো রকমে বাবা ফিরে আসতে পারলেন, কিন্তু তাদের পরিবারের সেই ছোট্ট বাচ্চা ছেলেটি সে কিন্তু ফিরে আসতে পারল না। মিসিং লিঙ্কটা কি? ওই যে মোড়ে ভিড়, তার মানে হচ্ছে গণ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে গেছে। কালো গাড়িটা তার মানে পুলিশের গাড়ি। এখনকার দিনের কলকাতা পুলিশের গাড়ি, তোমরা যেগুলো প্রিজন ভ্যানের কথা বলছি আমি, দেখবে সেগুলো নীল রঙের হয়, তখনকার দিনে কিন্তু এগুলোই সব কালো রঙের হতো। তো ফলে ওই কালো গাড়িটা পুলিশের গাড়ি, আর যেহেতু আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, ফলে এরাও পুলিশকে লক্ষ্য করে বোমা ছুটছে, পুলিশও এদের লক্ষ্য করে গুলি বর্ষণ করছে, যেটাকে ছেলেটা ভাবছে বাজির আওয়াজ। ফলে যেখানে মৃত্যু একদম ওত পেতে বসে আছে, থাবা পেতে বসে আছে, সেইখানেই কিন্তু এগিয়ে যাচ্ছে ছেলেটা পায়ে পায়ে মৃত্যুর দিকে। বাবা যেহেতু পরিণত মনের মানুষ, তিনি বুঝতেই পেরেছিলেন, খবর পেয়ে গেছিলেন যে অশান্তি বেঁধে গেছে আবার, সেই জন্য তিনি অফিস থেকে বেরোননি। যখন অনেক রাত্রিবেলা হয়ে গেছে, চারদিক শুনশান নিস্তব্ধ হয়ে গেছে, পরিবেশ শান্ত হয়ে গেছে, তখন তিনি কি করেছেন, তখন তিনি বেরিয়েছেন। বড় রাস্তা দিয়ে কিন্তু আসেননি, তিনি এসেছেন অলি গলি দিয়ে, কারণ বড় রাস্তায় আবার কোন সময় কি ঝামেলা শুরু হয়ে যাবে কে বলতে পারে। সেজন্য অনেক অলি গলি ঘুরে তিনি এসেছেন। চারদিকে বারুদের গন্ধ নাকে আসছে, বারুদে বারুদে বাতাসটা ভারী হয়ে আছে। কোনো রকমে মৃত্যুর হাত এড়িয়ে পাশ কাটিয়ে তিনি ফিরে আসতে পারছেন, কিন্তু এই বাচ্চা ছেলেটা এই গণ আন্দোলনকারী আর পুলিশের সংঘর্ষের মাঝে পড়ে বেঘোরেই প্রাণ হারাচ্ছে। তাহলে এইটাই সেই গল্প, সেই সময়কার কাহিনী, যেখানে দুদলের মাঝখানে পড়ে ছাপোষা মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো কিভাবে শেষ হয়ে যাচ্ছে, তাদের যে দুর্দশা, দুরবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, যে এই মুহূর্তে এরকম আছে, পর মুহূর্তে কি হবে, আজকে ঘরের মানুষটা ঘরে ফিরতে পারলো কি পারলো না, এই যে সমস্ত কিছু সুভাষ মুখোপাধ্যায় তুলে ধরছেন তার কেন এলো না কবিতাতে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সুভাষ মুখোপাধ্যায় নিজেও কিন্তু বামপন্থী আদর্শে দীক্ষিত, নিজেও কিন্তু কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, কিন্তু যেখানে বামপন্থী গণ আন্দোলন সাধারণ মানুষকে কোনো নিরাপত্তা দিতে পারে না, বরং তাদের জীবনটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়, সেখানে তিনিও কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে তাদের এই আন্দোলনকে সমর্থন করতে পারেন না, বরং সমাজ সচেতন মানুষ হয়ে সেই আন্দোলনের বিরোধিতা করেই লেখেন কেন এলো না কবিতাটি। কবিতার মধ্যে একটা প্রশ্ন বারবার উঠে এসেছে যে বাবা কেন এলো না। কবিতার নামটার মধ্যেও রয়েছে কেন এলো না, কিন্তু কবিতার মধ্যে যাকে ঘিরে প্রশ্নটা, কবিতার নামকরণে প্রশ্নটা একই থেকে গেছে, কিন্তু প্রশ্নের পাত্রটা বদলে গেছে। আগে ছিলেন বাবা, এখন হয়ে গেছে ছেলে। ছেলে কেন এলো না, দেখবে কোনো কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়নি কিন্তু নামকরণে, কারণ এটা শুধুই জিজ্ঞাসা নয়, এটা যতটা না জিজ্ঞাসা তার থেকেও বড় মায়ের অভিমান, সমাজ সংসার রাজনৈতিক দলের প্রতি মায়ের অভিমান, যে তার ছেলে কেন এলো না, কার জন্য এলো না।
জিজ্ঞাসা যেমন আছে, অভিমান যেমন আছে, তেমনি সবকিছুকে ছাপিয়ে আছে কান্না, হাহাকার, যে কেন তার কোলের ছেলেটা দিনের শেষে তার কোলে ফিরে এলো না, কার দোষে, কাদের কারণে। এবার যেটা আমরা পড়লাম সেটা কি আমরা যদি একটু ছকের আকারে দেখে নিই তাহলে একটু বুঝে নিতে সুবিধা হবে। কিরকম? এখানে যেটা আমি প্রথমেই বলে দিয়েছি সেটা হচ্ছে কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায় যে পয়েন্টগুলো আমরা দেখেছি, 60-এর দশকের উত্তাল সময়, তার মধ্যে ছাপোষা মধ্যবিত্ত পরিবারের কাহিনী, বাচ্চা ছেলেটির আনন্দ উত্তেজনা, পুজোর জামা কেনা হবে বলে বাবার জন্য সে অপেক্ষা করেছে, মা ছেলে দুজনেই কিন্তু অপেক্ষা করছেন। অপেক্ষা করতে করতে উৎকণ্ঠায়, অন্যমনস্কতায় মায়ের কাছে ভুল হয়ে যাচ্ছে। সেই সুযোগেই ছেলেটি যখন মাকে বারবার জিজ্ঞেস করেও সদুত্তর পাচ্ছে না, সে রাস্তায় নামছে বাবা আসছে কিনা দেখতে। অনেক রাত্রিবেলা বাবা ফিরে আসছেন, কিন্তু ছেলে ফিরে আসতে পারছে না। ফলে কোয়েশ্চেনটা একই রয়ে গেছে, কেন এলো না, কিন্তু পাত্রটা বদল হয়ে গেছে। বাবাকে ঘিরে ছেলেটির যে প্রশ্ন, কবিতার শেষে ছেলেটিকে ঘিরে মায়ের সেই প্রশ্ন, শুধু প্রশ্ন নয়, তার মধ্যে রয়েছে একটা জিজ্ঞাসা, অভিমান, আর সবচেয়ে বড় কথা হাহাকার, যে কার জন্য আমার ছেলেটা ফিরে এলো না। ভালো করে একবার ভিডিওটা দেখে নিও, তারপরে অতি অবশ্যই বইটা একবার পড়ো। একটু ভালো করে দেখলেই কবিতাটা বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে জানিও। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিবডি।